সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা যশোয়া। আগে সংস্কার নাকি নির্বাচন, এমন প্রশ্নের উত্তরে গণ অভ্যুত্থানের শরিকদের মধ্যে রয়েছে মত পার্থক্য। দ্রুত নির্বাচনের তাগিদ দিচ্ছে বিএনপি। নির্বাচন অতি সত্বর হওয়া দরকার, সংস্কার হবে সংসদে আলোচনার ভিত্তিতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শুধু একটি নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। সমসাময়িক এসব বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় গণ অভ্যুত্থানের চেতনা ও নির্বাচন। আর এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। দোসরদের নির্মূল করে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি বিএনপির। সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির আহ্বান জামায়াতের। শুধু ভোটের জন্য এত মানুষ প্রাণ দেয়নি বললেন উপদেষ্টা। চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। নেওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে। চিকিৎসক পরিবারের সদস্য সহ সফর সঙ্গী 15 জন। সাবেক ও বর্তমান প্রশাসন ক্যাডারদের প্রতিবাদ সভা। জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ। এবং বড়দিনে শান্তি কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা, আনন্দে মাতোয়ারা শিশু কিশোররা। সারা দেশে বর্ণিল আয়োজন। ছুটিতে পাহাড় সৈকতে পর্যটকের ভিড়। সোহরাব হোসেন, আপনাকে দিয়েই শুরু করতে চাই, যেহেতু আমাদের আরেকজন অতিথি এখনো এসে পৌঁছতে পারেননি। আমরা দেখলাম যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে গণ অভ্যুত্থানে যারা শরিক ছিলেন, ছাত্র জনতা বা বিভিন্ন রাজনৈতিক দল, তাদের মধ্যে একটা মত পার্থক্য দেখা যাচ্ছে। কিন্তু সংস্কার যদি পুরোপুরি করা যায় আগাগোড়া একটি রাষ্ট্রের, আমরাও জানি যে শহীদদের আত্মত্যাগ সফল হবে। তবে বর্তমান সরকারের কার্যক্রম দেখে আসলে কি মনে হচ্ছে, কতটা প্রতিফলিত হচ্ছে সেই সফলতা? ধন্যবাদ। সেটা আপনিও যেমন দেখছেন, দেশের মানুষও দেখছে। বিষয়টা হচ্ছে যে নির্বাচনও তো সংস্কারের অংশ। দেশের মানুষ 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি, কিন্তু পারেনি বলেই এই গণ অভ্যুত্থান। গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল বলে গণ অভ্যুত্থান। মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয়েছিল। সংবাদ মাধ্যমের স্বাধীনতা ছিল না। মানে পুরো বিষয় একটি রাষ্ট্র, মানবিক রাষ্ট্র, যা যেসব অপরিহার্য উপাদান, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন আইনসভা, নির্বাহী বিভাগ, এদের তদারকিতে, আইনসভার তদারকিতে থাকবে। সংবাদ মাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারবে, করবে। সরকার কেন, যে কোনো ক্ষমতাধর ব্যক্তির, মানে ক্ষমতাকে প্রশ্ন করতে পারবে। এখন এই সমগ্র প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কি বাধা, কি সমস্যা, সেগুলো চিহ্নিত করার জন্য সংস্কার কমিশন হয়েছে। একটা তো তাড়াহুড়া লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন পক্ষের মধ্যে। সংস্কার যারা চাচ্ছেন তাদের মধ্যেও তাড়াহুড়ো আছে, যে এবং এক ধরনের বিভাজন, যে সংস্কার আগে তারপর নির্বাচন। আর এক পক্ষ বলছে যে নির্বাচন আগে তারপর সংস্কার। তো এই বিরোধটা কেন হলো? বিরোধটা হলো পারস্পরিক সংশয়, সন্দেহ, অবিশ্বাস। কিন্তু 5 আগস্টের আগে যখন এই আন্দোলন হচ্ছে, তখন কিন্তু পরস্পরের মধ্যে বিশ্বাস ছিল। সেখানেও ঘাটতি ছিল, কারণ আমরা তো দেখি যে একজন উপদেষ্টা অথবা একজন ছাত্রনেতা বলেছেন যে 3 আগস্টের আগে তো রাজনৈতিক দল, 27 জুলাইয়ের আগে রাজনৈতিক দলগুলো এর সাথে সম্পৃক্ত হতে আগ্রহ দেখাননি বা চায়নি কারণ তারা হয়তো মানে মনে করেছিল যে এটি সফল হবে না, আগের আন্দোলনগুলোর মতোই এটিও মাঝপথে থেমে যাবে, সেটি যায়নি। সুতরাং ছাত্র নেতৃত্বকে এই কৃতিত্ব দিতেই হবে যে এই আন্দোলনটা সফল করার ক্ষেত্রে তারাই অগ্রভাগে ছিল।
এর অর্থ না যে তারা যেটা বলবে সেভাবেই এখন অন্তর্বর্তী সরকার চলবে, রাজনৈতিক দলগুলো চলবে। গণতন্ত্র হচ্ছে সবাইকে নিয়ে চলা। সেই সবাইকে নিয়ে চলার মনোভাবটা লক্ষ্য করা যাচ্ছে না। মনে হচ্ছে যে কোথায় জানি একটা ঘাটতি আছে, বিশ্বাসের ঘাটতি, আস্থার ঘাটতি। এবং রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করে হয়তো নির্বাচন পিছিয়ে গেলে বা নির্বাচনের ক্ষেত্রে যদি কোনো সংশয় দেখা যায়, সংস্কার যদি প্রলম্বিত হয়, নির্বাচনের ক্ষেত্রে কোনো সংশয় দেখা যেতে পারে। যদিও প্রধান উপদেষ্টা কিন্তু তার ভাষণে দুটি প্রস্তাবই দিয়েছেন। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায়, অল্প সংস্কার চায়, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেটুক দরকার সেটুক চায়, তাহলে 2025 সালেই নির্বাচন হওয়া সম্ভব। আর যদি সংস্কারটি ব্যাপক বিস্তৃত হয় তাহলে তিনি বলেছেন যে 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে। এবং পরবর্তীকালে প্রেস উইং থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে 30শে জুনের মধ্যে নির্বাচনের কথাই প্রধান উপদেষ্টা বুঝিয়েছেন। এখন আমি মনে করি যে পারস্পরিক আলোচনা এবং এখানে দলগুলোর সঙ্গে ছাত্র নেতাদের সঙ্গে এখানে নতুন দল নিয়ে একটি ভুল বা একটি সংশয় সন্দেহ যে এই দলটি কি হবে, এই দলটি কি কিংস পার্টি হবে। এবং একজন ছাত্র নেতা যিনি নাগরিক কমিটির নেতা, তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের প্রথম কিংস পার্টি তো বিএনপি, কারণ ক্ষমতায় বসে সেই পার্টি করা হয়েছিল। আবার বাংলাদেশের বাস্তবতা হচ্ছে সব পার্টি কিংস পার্টি, যারাই ক্ষমতায় যায় তারা তখন ক্ষমতাকে ওভাবে ব্যবহার করে। কিংস পার্টির ধারণাটা হচ্ছে যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যাতে কোনো পার্টি না হয়। আমরা 11 পরে এরকম উদ্যোগ দেখেছি, কিন্তু সে উদ্যোগ সফল হয়নি। এবারে এই শঙ্কা আছে রাজনৈতিক বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে। এই শঙ্কার ক্ষেত্রেই ফিরবো আমরা। এর মধ্যে আমাদের সঙ্গে আরো একজন গেস্ট উপস্থিত হয়েছেন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনার টপিক ঠিক করেছি গণ অভ্যুত্থানের চেতনা ও নির্বাচন। আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের জন্য জোর দিচ্ছে, অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারেই বেশি জোর দিচ্ছে। এবং আমরা আজকে যেমনটা দেখেছেন, একজন ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে একটি নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ শহীদ হয়নি। কি বলবেন যে নির্বাচনের গণ অভ্যুত্থানে যারা শরিক ছিলেন, নির্বাচন প্রশ্নে আপনাদের মাঝখানে কি কোনো ফাটল আসছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, ইদানিংকালে 5ই আগস্টের পরবর্তীতে যখন সবার ঐক্যমতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিতই হয়েছে কিছু বেসিক সংস্কার করে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। দুঃখিত। এখন সংস্কারটা একটি চলমান প্রক্রিয়া, বিভিন্ন বিষয়ে সংস্কার প্রয়োজন। প্রায়োরিটাইজ করা যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কতটুকু। আমরা দেখেছি উচ্চতর আদালতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটাতে বাতিল করা হয়েছিল সেটাকে ওই রায়টা খারিজ করে দিয়েছে। তার মানে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধানে আগে যেভাবে ছিল সে জায়গাটাতে আছে। এর মাঝে নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছে, পুলিশ প্রশাসনে কিছু রদবদল হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কিছু রদবদল হয়েছে। মোটা দাগে যদি কথা বলি, একটি সুষ্ঠু নির্বাচন এবং পরবর্তী নির্বাচন যেন সুষ্ঠু হয়, যে প্রসেসটা হওয়ার দরকার ইতিমধ্যে কিন্তু হয়েছে। এখন সুষ্ঠু নির্বাচনের জন্য যে পদ্ধতি দরকারটা হয়ে গেছে ইতিমধ্যে না হয়েছে তো অবশ্যই। যদি একটি দল নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠিত হয়, যেটা হয়েছে, নির্বাচন আইনের সংস্কারের জন্য প্রস্তাব আসছে 31শে ডিসেম্বরের মধ্যে, মনে এগুলো সবগুলো চলে আসার কথা। তো মোটা দাগে বললে নির্বাচন কমিশনের সংস্কার হয়েছে, একটি ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশন করা হয়েছে। এবং যেহেতু কোনো দলীয় সরকার না, আমরা আশা করছি তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে। নির্বাচন কমিশন এই সংস্কার দিয়েই কি নির্বাচন দেওয়া সম্ভব 2025? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আমি আপনাকে একটা কথা বলি,
রাজনৈতিক সরকার যতদিন না আসবে দেশে কোনো ধরনের কোনো বিনিয়োগ আসছে না, এবং আপনি এটা সরকারের থেকে যদি পরিসংখ্যান নেন আসবে, কারণ যতক্ষণ না দেশে স্টেবিলিটি আসছে, যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝতে পারছেন পারসেপশন ওয়াইজ একটি দৃঢ় সরকার আছে। যেমন আমি এখন আসতে প্রায় একটু ডিলেড হলো, কারণ অসম্ভব রকমের ট্রাফিক জ্যাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই নেই। পুলিশ আছে দর্শকের ভূমিকায়, ওনারা কোনো জায়গায় কোনো প্রোঅ্যাক্টিভ স্টেপ নিচ্ছে না। একইভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা নির্লিপ্ততার ভাব, রুটিন ওয়ার্ক করছে। ট্রাফিকের জায়গায় দাঁড়িয়ে আছে, পুলিশ বক্সে পুলিশও দাঁড়িয়ে আছে। মানে এর কারণ আপনাদের কি মনে হয়? আমার মনে হচ্ছে যে ওরা মনে করছে এটা একটি অপেক্ষাকৃত দুর্বল সরকার। দ্রব্যমূল্য যেমন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে, কারণ এই যে সিন্ডিকেট বলেন যাই বলেন, এখন তার কোনো পলিটিক্যাল গভর্নেন্স নেই যেভাবে ওনারা এটাকে পোর্ট্রে করেছে, তাহলে এখানেও কিন্তু কোনো ডাইরেক্ট কন্ট্রোল আসছে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, 17 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করে কিন্তু অনেকজনই আত্মহুতি দিয়েছেন এবং শহীদ হয়েছেন। একইভাবে এই জুলাইয়ের অভ্যুত্থানেও শহীদ হয়েছে। এখন দল হিসেবে তখন বিএনপি এখন যদি আপনি পরিসংখ্যানটা দেখেন, যা হয়েছে খাতায় কলমে অর্ধেকের বেশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তো 8 দফা ছিল কোটা বিরোধী আন্দোলন, পরবর্তীতে এটা যখন 1 দফা হলো, তো 1 দফাটা কি জন্য হয়েছিল? যাতে মানুষের স্বাধীনতা ফেরত আসে। স্বাধীনতা বলতে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যেন পুনঃস্থাপন করা যায়। তো এখানে সংস্কারের সাথে কিভাবে এই জিনিসটা সাংঘর্ষিক হচ্ছে বা কি উদ্দেশ্যে হচ্ছে, এটা নিয়েই কিন্তু সংশয়টা। এখানে কিন্তু অন্য কোনো নাই। এখন একসময় আমরা দেখেছি হাসিনা যে পালিয়ে গেছে, উনি বলেছেন যে ডেভেলপমেন্টের জন্য ডেমোক্রেসি নেগোশিয়েট করতে হবে। আমরা এই ধরনের কোনো রেজোনেন্স আর চাই না, আমরা এই ধরনের কোনো প্রতিধ্বনি আমরা শুনতে চাই না। আমাদের দলে 17 বছরের আন্দোলনের ইতিহাস আছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। যখন যেভাবে করে জনগণকে সাথে নিয়ে যা করতে হয় এটা অবশ্যই আমরা করব। তবে আমি বিশ্বাস করি যেহেতু এই সরকার আমাদেরও নির্বাচিত সরকার, আমার মনে হয় সরকার প্রধান ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিত্ব এবং অত্যন্ত জ্ঞানী গুণী এবং বিশ্বব্যাপী সমাদৃত একজন ব্যক্তি। আমি বিশ্বাস করতে চাই উনি দেশের জন্য যেটা ভালো, দেশের মানুষের জন্য যেটা ভালো এবং দেশের সার্বিক পরিস্থিতির জন্য যেটা ভালো সেটাই উনি করবেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যে মীর মোহাম্মদ হেলালুদ্দিন, আপনার কাছে আবারও ফিরবো। সোহরাব হাসান যেমনটা বলছিলেন যে এখন এই মুহূর্তে যতটুকু সংস্কার হয়েছে তা দিয়ে নির্বাচন সম্ভব, আপনিও কি এই বিষয়টির সঙ্গে একমত? না, বিষয়টা যে সংস্কার আসলে আমরা কিভাবে দেখি, দৃষ্টিভঙ্গির বিষয়। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা তো মনে করছে যে তারা যা করেছে সেটাই সংস্কার, সেটাই দেশের সমগ্র মানুষের জন্য ভালো, কিন্তু সেটা তো হয়নি। এখন ঠিক তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনায় যে কয়টি নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো ভালো হয়েছে 91 থেকে 2008 পর্যন্ত। কিন্তু এই নির্বাচনের মাধ্যমে আমরা যে সরকার পেয়েছি, যে সংসদ পেয়েছি, সেখানে তো সেটাকে তো আমরা ভালো বলতে পারি না, কার্যকর বলতে পারি না। সংসদ অকার্যকর হয়েছে কারণ বিরোধী দল, যারাই বিরোধী দলে ছিলেন তারা বয়কট করেছেন কখনো অর্ধেক কখনো অর্ধেকের বেশি সময়, আর যারা ক্ষমতায় ছিলেন তারা সব দখল করেছে। মানে তারা বিরোধী দলকে ওই জায়গা দেয়নি, পরিসর দেয়নি যে তারা তাদের ভূমিকা পালন করবে। গণতন্ত্র তো সরকারি দল ও বিরোধী দল মিলে, কিন্তু সরকার এবং বিরোধী দল মিলে, কিন্তু আমরা ধরে নিয়েছি আমাদের যে গণতন্ত্র চর্চা 53 বছরে, তার আগের কথা বাদ দেয়, যে হচ্ছে সরকারই হচ্ছে গণতন্ত্র। যারা ক্ষমতায় থাকবে তারাই গণতন্ত্র রক্ষা করবে, তারাই গণতন্ত্র যেভাবে ব্যাখ্যা করবে সেটি। সেক্ষেত্রে এই সংস্কারের প্রশ্নটা আসছে। হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে একটা বলা হয়েছে, তারা 31 দফা তো আগেই দিয়েছে। এখন যে প্রশ্নটি হলো যে ছাত্র নেতাদের বক্তৃতা বিবৃতিতে মনে হয় যে তারাও বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের প্রতিও ততটা আস্থা রাখতে পারছে না যে এরা ক্ষমতায় এসে গণতন্ত্র চর্চা করবে, অন্য কিছু স্বৈরতন্ত্র চর্চা করবে না বা দখলদারি চর্চা করবে না অথবা কর্তৃত্ববাদের চর্চা করবে না। আর বিএনপির পক্ষ থেকে, বিএনপি বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে এই সংস্কারের নামে যদি এটা প্রলম্বিত করা হয়, এটা নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং
গণতন্ত্র যে উদ্দেশ্যে এত বড় ছাত্র গণ অভ্যুত্থান হলো সেই উদ্দেশ্য ব্যাহত হবে। আমি বলি আস্থার সংকট, আস্থাটা কিভাবে হবে? হেলাল ভাই বলছিলেন যে এই সরকার তো তাদেরও সমর্থন আছে। আচ্ছা, তাদের সমর্থন, ছাত্রদের সমর্থন, জনগণের জনগণের সরকার সমর্থন, বলা হয়। জনগণের সরকার, জনগণের অভিপ্রায়ে গঠিত সরকার, তাহলে যে এই সরকারকে এত দুর্বল হবে কেন? তাদের রাজনৈতিক দলেরই উচিত যে এই সরকার যাতে শক্তিশালী হয়, যাতে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করে, যাতে তারা জিনিসপত্রের দাম কমিয়ে আনতে পারে, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে পারে, সেটা করা উচিত। কারণ রাজনৈতিক দল এবং সরকার একাকার হয়ে যাবে না, কিন্তু তারা পরামর্শ দিতে পারে, তাদের যে সাংগঠনিক শক্তি সেটা ব্যবহার করতে পারে। আমরা তো দেখেছি যে অনেক ক্ষেত্রেই এই যে আমলাতন্ত্রের উপর ভর করলে, এটি ঠিক যে আমলাতন্ত্রের উপর ভর করলে ওই সরকার জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে চাওয়া পাওয়া, সেটি তারা পূরণ করতে পারেন না। এখন মনে করি আলোচনা হওয়া উচিত। এই অভ্যুত্থানে যারা ছাত্র নেতৃত্ব দিয়েছে, ছাত্রনেতা, রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকার, এই তিন পক্ষের মধ্যে আরও বেশি আলাপ আলোচনা হওয়া দরকার, যাতে যে সংশয়গুলো আছে, প্রশ্নগুলো আছে, সে প্রশ্নগুলো যাতে দূর হয়। মানে 31 তারিখের আগেই আমাদের ধারণা ছিল যে এটি 31 তারিখের পরে, অর্থাৎ প্রথম 6টি কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরে এই বিতর্ক হবে, আগে নির্বাচন, আগে না পরে। কিন্তু প্রধান উপদেষ্টা আগেই কিন্তু তারিখ ঘোষণা করে দিলেন। বিতর্কটা কি একটু আগে হয়ে গেছে, এটা বলতে চাচ্ছি? আমার মনে হয় যে বিতর্কটা একটু আগে হয়েছে। তার অন্য একটি কারণ আছে। সরকার জনগণের যে আস্থা ছিল, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেটি সরকার পূরণ করতে পারছে না, আস্থা ধরে রাখতে পারছে না। সেটা একটা কারণ। এ কারণেই রাজনৈতিক দলগুলো মনে করে যে মানে নির্বাচনটা হলে এবং নির্বাচনী হাওয়া শুরু হলে পরিস্থিতিটা অনেকটাই বদলে যাবে বলে তারাও মনে করেন এবং অনেক রাজনৈতিক বিশ্লেষকও মনে করেন। এখন ছাত্রনেতাদের যে বক্তব্য, তারা কিন্তু বিভিন্ন তাদের সংবাদ সম্মেলন, তাদের যে লিখিত দলিলপত্র, তাতে কিন্তু মনে হয় যে তারা একটা নতুনভাবে রাজনীতি শুরু করতে চান। যে ধারায় রাজনীতি এতদিন চলে আসছে, সেই ধারায় তারা নতুন ধারা তৈরি করতে চান। এখন এই নতুন ধারা এবং পুরানো ধারার মধ্যে সংঘাত কতটা হবে বা সম্মিলন কতটা হবে? সম্মিলন হলে গণতন্ত্রের ভবিষ্যৎ উজ্জ্বল, আর যদি সংঘাত হয় তাহলে এক পক্ষ আর এক পক্ষকে পরাস্ত করতে চাইবে এবং সেটি আমরা আবার সেই পুরনো ধারায় চলে যাব। যারা জয়ী হবে তারাই সব কিছু দখল করবে। সোহরাব হাসান, আপনার কাছে আবারও ফিরবো। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, আপনার কাছে ফিরছি। যেমনটা বলছিলেন সোহরাব হাসান, যে বিতর্কটা বোধহয় একটু আগে তৈরি হয়ে গেছে এবং 16 বছরের যে শাসন আপনারা বলেন, সেটা ভেঙে এবং অভ্যুত্থানের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। 4 মাস সময়টা কি একদম যথেষ্ট সরকারকে দেওয়ার জন্য, সংস্কার দেওয়ার জন্য, নাকি আরেকটু সময় দরকার ছিল এইসব প্রশ্ন আসার জন্য? না, বিতর্ক আসলে কোনো আমি খারাপ জিনিস বলে দেখি না। বিতর্ক, ডিবেট যত হবে গণতন্ত্রে, আমার মনে হয় সমাধানের পথটা ওখান থেকে বেরিয়ে আসবে। কারণ আওয়ামী লীগের আমলে বিতর্ক করার সুযোগ ছিল না। উনি বলেছেন বয়কট করেছে। কেন বয়কট করেছে? কারণ ইলেকশনটাই তো ক্রেডিবল হয় নাই। ধরেন রাত্রে ভোট দিয়ে ফেলতেছে। না, ওর পর তো আর বিএনপি সংসদেই নাই, ধরে দিলাম ওই 7 জন বাদে। আমি বলছি 2013 পর্যন্ত, হ্যাঁ, নির্বাচন পর্যন্ত গণতন্ত্র কাজ করছে কিনা। যখন বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ বয়কট করছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বিএনপি বয়কট করেছে। আমি এই ধারার কথা বলছি না। ওই ধারার কথা আপনি বলেছেন, আমি বুঝেছি। আমি রিসেন্ট পাস্টের কথা বলছি। যখন আমাদের এই 7 জন ছিল, তখনও কিন্তু একদম শেষ পর্যায়ে এসে যখন আমাদের কোনো দাবি দাওয়া মানছে না, তখন তারা এখান থেকে সরে এসছে। নাহলে কিন্তু আমরা অন্যায় হয়েছে যেন, মানে নির্বাচন সুষ্ঠু হয়নি যেন, আমরা কিন্তু পার্লামেন্টে পার্টিসিপেট করেছি। গভর্নমেন্টকে আমাদের শক্তিশালী করা উচিত। গভর্নমেন্টকে আমরা হেল্প করেছি কিনা বাংলাদেশের জনগণ ভালো করে দেখেছে। শুরুর থেকে কিন্তু যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি একদমই নাজুক ছিল, তখন থেকে একদম 5ই আগস্ট থেকে আমি ব্যক্তিগতভাবে চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। প্রথম 1-1.5 মাস আমরা কেউ আসলে ঠিকমতো ঘুমিয়েছি বললেও এটা মানে ঘুমোতেই পারিনি। কারণ
এই যে আমাদের একটা ট্যাগ হয়ে যায় যে মাইনরিটির উপর একটা আক্রমণ হয়, এগুলো রক্ষা করতে গিয়ে কিন্তু আমরা যতদিন পর্যন্ত পুলিশিং ছিল না, থানা ছিল না, আমরা কিন্তু এগুলোর চেষ্টা করেছি, সাধ্য অনুযায়ী থানাগুলোকে রানিং করতে চেষ্টা করেছি। সরকারকে এরপরে বন্যা পরিস্থিতিতে আমরা হেল্প করেছি, এরপরে দুর্গাপূজা এখনো না 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 একটু স্মরণও করিয়ে দিতে হয়, কারণ 4 মাসে হয়তো আমরা অনেক কিছু ভুলে যাচ্ছি। 4 মাস তো সরকার একলা আসেনি, সবাই মিলে এসেছে। তো ওইটাই বললাম, ওই ধারাবাহিকতা এখনো কিন্তু আমরা তাদেরকে বিভিন্ন ব্যাপারে পরামর্শ দিচ্ছি। আমাদের দলের সাথে যখন ডাকছে আমরা ওনাদেরকে পরামর্শ দিচ্ছি, কিন্তু ঘুরে ফিরে জিনিসটা একটা জায়গায় আসছে যে নির্বাচনের প্রয়োজন নেই, নির্বাচনটা পরে হলে হবে, ডেফার্ড হবে। তো আমার কথা হচ্ছে নাকি সংস্কারের পরে হবে এরকম না, কথা শুনলে আসলে বলছে সংস্কারের পরে, কিন্তু কথার ঢং যদি শুনি আমরা, ধরেন আমরা এখানে একটা জিনিস বুঝতে হবে, যারা রাজনীতি করছি দীর্ঘদিন ধরে বা যারা রাজনীতি পর্যবেক্ষণ করছে, কেউই কিন্তু এখানে নতুন করে বাংলাদেশ দেখছে বা বাংলাদেশের ইতিহাস দেখছে বা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দেখছে এরকম না। এখানে মোটামুটি কম বেশি অভিজ্ঞতা সবারই আছে। তো আমার কথা হচ্ছে ওই ডেভেলপমেন্টের রিপ্লেসমেন্ট, ডেমোক্রেসি রিফর্মের রিপ্লেসমেন্ট, ডেফার্ড ইলেকশন, এগুলো আসলে রাজনৈতিক সরকার দেশে প্রয়োজন আছে বলেই তো ইলেকট্রাল সিস্টেমটা আছে। তো এখন উপদেষ্টা ওনারা যে কজন কাজ করছেন, আমি পার্সোনালি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় দুটোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মিনিস্ট্রি। আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি ফিল করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজে মন্ত্রী থাকার পরও ওনার 2-1 সহকারী দরকার। এখন আমরা দেখতে পাচ্ছি একই ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী, একই ব্যক্তি কৃষি মন্ত্রণালয়। তাহলে কাজগুলো তো ডিস্ট্রিবিউশন, আপনি যে ইন্টারিম টাইমটা তো সরকারটা চালাবেন, আপনি কলেবর ছোট রাখতে গিয়ে আমার তো মনে হচ্ছে যে দৈনন্দিন যে কার্যক্রমগুলো এগুলো ব্যাহত হচ্ছে। এখন বলেন পুলিশিং, ট্রাফিকিং, আমরা পরামর্শ দিতে পারি, আমরা এক্সিকিউশনে নাই, আমরা তো এক্সিকিউট করতে পারবো না, আমরা ওনাদেরকে পরামর্শ দিতে পারবো। এখন পরামর্শটা ওনারা গ্রহণ করবেন কি করবেন না, ওনারা এক্সিকিউট করবেন কি করবেন না, এটা তো সরকারের 4 মাসে তো আপনারা অনেক পরামর্শ দিয়েছেন, কি মনে হয় কতটা তারা গ্রহণ করেছে? না, আমি গ্রহণ করেনি তারা বলবো না। ওনারা এই যে যেমন যখন নির্বাচন নিয়ে একটা হলো যে একটা রোড ম্যাপ দেওয়া দরকার, আমার মনে হয় সম্মানিত প্রধান উপদেষ্টা এটারই একটা, আমার হতে পারে যে এটারই একটা হয়তো রিয়াকশন হিসেবে বা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে উনি ভিউজ এক্সচেঞ্জ করছেন, উনি দিয়েছেন। নাথিং রং উইথ দ্য টাইম লাইন। সমস্যা কিন্তু টাইম লাইনে না, সমস্যা হচ্ছে এই টাইম লাইনটাকেও কিন্তু আবার কিছু কিছু বক্তব্য এটাকে একটু মানে অস্পষ্ট করে দিচ্ছে। যে ফর আর্গুমেন্ট সেক ধরে রাখে, একজনে বলেছে, প্রথমে উনি বলেছেন ডিসেম্বরের 25 2025 ডিসেম্বর, পরে ওনার প্রেস সচিব বললেন যে না উনি মিন করেছেন 2026 জুন। বিষয়টা কিন্তু 6 মাসের, কিন্তু প্রশ্ন হচ্ছে এত অস্পষ্টতা তো কোনো প্রয়োজন নেই, নির্বাচন কমিশন তো আছে এবং আমরা বিশ্বাস করতে চাই ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনের কাজ কি? একটি নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া। তাহলে এখানে এত মানে রিফর্ম কি সব ওনারা করে যেতে পারবেন? ধরেন ওনারা বলছে বিচার চাচ্ছেন, তাহলে কি আপনাকে চায় যে তাড়াহুড়া করে একটা বিচার প্রক্রিয়া হোক, তারপরে এই বিচার প্রক্রিয়া নিয়েও পরবর্তীতে প্রশ্ন উঠুক? নাকি আমরা চাই যারা দোষী তাদেরকে প্রপারলি একদম অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বিচার করে যাতে বিচারটা ফাইনালিটি রিচ করে ওই জায়গায় নিতে? আমরা একটা হলো আমরা লোক দেখানো কাজ করতে চাই, উই ওয়ান্ট টু প্লে আ পলিটিক্যাল গেমিক। আপনি বলেছেন কিংস পার্টি বলেছে, এটা বলেছে, আমার অসুবিধা নাই, যতগুলো রাজনৈতিক দল আসবে অতই ভালো। গণতন্ত্রের জন্য যতগুলো ডেমোক্রেসি প্র্যাকটিসিং পার্টির ইনভলভমেন্ট হবে গণতন্ত্রের জন্য এটা অতই শক্তিশালী আমি মনে করি। ইফ দে ক্যান ম্যানেজ, ইফ দে ক্যান, ওনারা যদি জনমত সৃষ্টি করতে পারে, তো ইলেকশন দিতে সমস্যা কোথায়? ওনারা যদি মনে করে বিএনপি খারাপ কাজ করবে, দেশের মানুষ কি মনে করে এটার উপর কেন রিলাই করতে পারবে না? আমার কথা হচ্ছে ইফ বিএনপি, মানুষ মনে করে বিএনপি আওয়ামী লীগের মতো দেশ চালাবে, তাহলে নির্বাচনে যে নতুন দল করেছে এরা ক্ষমতায় আসবে, মানুষ তাদেরকে ক্ষমতায় বসাবে। তো মানুষের উপরও যদি আস্থা না থাকে, তাহলে আস্থাটা কার উপর আমরা রাখবো? কিছু লোকের উপর যারা দাবি করছে একটা পোর্শন যে নিজের আন্দোলন করেছে। আন্দোলনকে আমি আপনি একলা করেছি? এই বাংলাদেশের যতগুলো দেশপ্রেমিক বাংলাদেশি ছিল প্রত্যেকের আন্দোলনের ফসল হচ্ছে এই অগাস্টের অভ্যুত্থান। এটা কিন্তু কোনো ব্যক্তি বিশেষের ক্রেডিট নেই। এটা আমি মনে করি, আমি দেখেছি এমন অনেক লোকজন আন্দোলন করেছে যারা নিজেরাও খেতে পড়তে পারে না। কিভাবে আন্দোলন করেছে? হয়তো রিক্সাতে ফ্রি করে নিয়ে গেছে, আসছে, বা নিজেই দিনমজুর, নিজে কাজ না করে
ছাত্র জনতার হ্যাঁ, সাথে গিয়েছে। অভ্যুত্থানের শরিক সবাই ছিল, বিভিন্ন দল ছিল, ছাত্র জনতা ছিল। এই প্রসঙ্গেই সোহরাব হাসান আপনার কাছে ফিরবো। এই যে নির্বাচন প্রসঙ্গ বা সমসাময়িক বেশ কিছু প্রসঙ্গে এই অভ্যুত্থানের শরিকদের মাঝখানে মত পার্থক্য দেখা যায় এবং এটা দৃঢ় হচ্ছে সরকারের সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে, ছাত্র জনতার সঙ্গে। এর কারণে কি ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের যে স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখছে, সেক্ষেত্রে কি কোনো বাধা পড়তে পারে এই মত পার্থক্য? না, বাধা তো বটেই, কিন্তু এই বাধা অতিক্রম করতে হবে যদি আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই এবং হিংসা দেশ মুক্ত বাংলাদেশ চাই। যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, কিন্তু সেটি এই বিচারটা যাতে এমন প্রতীয়মান না হয় যে এর পিছনে উদ্দেশ্য আছে, এর পিছনে রাজনৈতিক প্রভাব আছে, এর পিছনে কাউকে হেনস্থা করার চেষ্টা আছে। আপনি দেখুন, একজন মুক্তিযোদ্ধা, তিনি অন্যায় করতে পারেন, তার বিচার হবে, তার আইনিভাবে বিচার হবে, কিন্তু তাকে জুতোর মালা দিয়ে মানে ঘোরানো হয়েছে এবং তাকে ঘর ছাড়া করা হয়েছে। এবং সেটাও কিন্তু কারা করেছে? এই ছাত্র গণ অভ্যুত্থান বা এই গণতান্ত্রিক ধারায় বা বিগত 15 বছর সরকার বিরোধী আন্দোলন যারা করেছে তারাই। তাহলে দেখুন, তারা যখন আন্দোলন করেছে, নিগ্রহের শিকার হয়েছে, তখন তাদের এক ধরনের অবস্থান ছিল। আর যখন জয়ী হয়ে তার প্রতিপক্ষ ধরুন বা তার দ্বারা আক্রান্তই হয়েছে হয়তো সেই সময়, ওই ভদ্রলোকও কিন্তু যার কথা বলছি যে মুক্তিযোদ্ধা, তিনিও তার এলাকায় 8 বছর থাকতে পারেননি। তার আওয়ামী লীগেরই প্রতিপক্ষ একজন মন্ত্রী মুজিবুল হকের কারণে। তাহলে এখানে দ্বন্দ্বটা আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের, আবার আওয়ামী লীগের সঙ্গে অন্য রাজনৈতিক দলের। কিন্তু আমি বলছি যে এই যে আইন হাতে তুলে নেওয়া এবং আরও বেশ কিছু ঘটনা ঘটেছে। এক্ষেত্রে আমি জানি না যে এখানে হেলাল হয়ে আছেন বিএনপির পক্ষ থেকে, এবং বিএনপি কিন্তু প্রতিবাদ জানাইছে এবং সেখানে সমাবেশ করেছে জোরালো ভাষায়, এমনকি সরকারের পক্ষ থেকেও, সরকার প্রেস উইংও জানিয়েছে। কিন্তু এই যে আমাদের মনস্তত্ত্ব, মানসিকতা, যে যেহেতু সে দুর্বল, এখন যেহেতু তার পক্ষে তার দল নেই, সুতরাং তাকে যে কোনোভাবে হেনস্থা করা, তাকে যে কোনোভাবে মানে প্রতিশোধ নেওয়া। মানে যারা এখন সবল হয়েছেন, আগে যারা দুর্বল ছিলেন, তাদের মধ্যে তাদের আচরণে তাহলে পরিবর্তন এসেছে। তাহলে পার্থক্য হলো কি, যে স্বৈরাচারকে আমরা বিদায় দিয়ে আসলাম, যে স্বৈরাচারের পতন ঘটলো, আবার যদি কেউ সেই একই স্বৈরাচারী আচরণ করে, রাষ্ট্রকে ব্যবহার করে অথবা দলকে ব্যবহার করে, তাহলে তো পার্থক্য থাকলো না। এবং ছাত্রনেতাদের অনেকে কিন্তু এই প্রশ্নটি তুলেছেন। আবার তারাও যদি করেন, সেটাও কিন্তু প্রশ্ন যে আইন হাতে তুলে নেওয়া যাবে না, আইনি প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়তা করতে হবে। চট্টগ্রামে এই যে হিন্দু ধর্মীয় নেতা যে চিন্ময় কৃষ্ণ দাস, তার গ্রেপ্তার এবং জামিন না দেওয়া নিয়ে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে। একজন আইনজীবী এই আইনাঙ্গনে হত্যার শিকার হয়েছে। মানে এখানে তো কিছুটা বলবো যে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী বা সরকারের দুর্বলতা আছে, কিন্তু তাদের তো উচিত ছিল, এবং আদালত তো যে কোনো সময় যে কোনো জায়গায় বসতে পারত। প্রথমত হচ্ছে জামিন নিয়ে আমাদের প্রিয় কবি এবং চিন্তক ফরহাদ মাজার কিন্তু বলেছেন যে তিনি তো জামিন পেতে পারেন। আচ্ছা, জামিন না পেলেন সেটা আদালতের বিষয়, কিন্তু আদালত তো সরকার তো এমন ব্যবস্থা করবে সেখানে বিচার প্রার্থী এবং তার পক্ষে যারা দাঁড়িয়েছেন তাদের নিরাপত্তা, মানে আইনজীবীদের, কিন্তু আইনজীবীর নিরাপত্তা দিতে পারেনি। তো অনেকগুলো ঘটনায় রাজনৈতিক দলগুলোর যে সরকারের প্রতি এক ধরনের আস্থার সংকট দেখা দিয়েছে, আস্থার অভাব দেখা দিয়েছে, সেটারও কিন্তু যৌক্তিক কারণ আছে। এখন যেটি আমি মনে করি যে সরকারকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আরও সুদৃঢ় হতে হবে। যে কথাটি আপনি বলছিলেন, এই আন্দোলনে তো রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, এর বাইরের যে মানুষগুলো, সাধারণ মানুষ তাদের কিন্তু, তারা গণতন্ত্রও বোঝে না, ভোটও বোঝে না অনেকে। তারা হকারি করতো, মানে এসে পড়ে মারা গেছে বা মিছিলে যেয়ে মারা গেছে। রিক্সা চালক, হকার, ফুটপাতে বসা মানুষটি, এখন তাদের কথা কেউ ভাবছে তো মনে হয় ভাবছে না। এই যে আপনি যার কথা বললেন যে আসিফ,
উপদেষ্টা, তিনি ঠাকুরগাঁয়ে কিন্তু ঠাকুরগাঁয়ের যারা আহত হয়েছে আন্দোলন করতে যে তারা বলেছেন তারা চিকিৎসা পায়নি। 4.5 মাস পর যদি কেউ বলে চিকিৎসা সুবিধা পাননি, তো সেটা তো খুবই দুঃখজনক। এখানে সরকার আছে, জুলাই ফাউন্ডেশন আছে, রাজনৈতিক দলগুলো আছে, এবং সেই ঠাকুরগাঁও কিন্তু বিএনপি মহাসচিবের এলাকা। সুতরাং আমি মনে করি যে এটা কেন হলো না, কেন তাদের আপনার কাছে ঠিক এই প্রসঙ্গটাই ফিরতে যাব। আসিফ উপদেষ্টা তিনি আরো একটি কথা বলেছেন, শহীদ এবং আহতদের পরিবাররাও চান নির্ধারিত সংস্কার শেষে নির্বাচন। আপনাদের দলের অনেকেও আহত হয়েছেন, শহীদ হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের অনেকে আহত হয়েছেন, শহীদ হয়েছেন। আপনারা কি সেই পরিবারগুলোর কাছে আপনারা পৌঁছেছিলেন? তারা কি চায় সেটা কি আপনারা শুনেছিলেন? প্রথমত আমি একটু অ্যাড করি আপনারটার সাথে, আমি এখনই আসছি। সৌরভ ভাই আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, জ্ঞানী মানুষ। আমাদের অতটুক জ্ঞানের পরিধি নাই, তবে কিছু কথা বলি। এই যে শহীদ পরিবাররা চায়, এগুলো হচ্ছে ব্ল্যাঙ্কেট কমেন্টস। নর্মালি এগুলো আমাদেরকে দোষ দেয় যারা জ্ঞানী গুণী মানুষ, বলে পলিটিশিয়ানরা এই ধরনের কথা বলে, দায়িত্ব জ্ঞানহীন কথা বলে। তো এটা আমি এতটুকু রেখে দিই। মানে নর্মালি এই যে বক্তব্যটা হলো, এটা সাধারণত যারা দুঃখিত যারা সুশীল সমাজের প্রতিনিধি বা যারা সমাজের দর্পণ, তারা বলে পলিটিশিয়ানরা এই ধরনের রেটরিক্স বলে, এটা হচ্ছে তাদের একটা উইকনেস ঢাকার একটা অস্ত্র হাতিয়ার, এটা বলে। এটা এখানে থাক। দুইটা জিনিস আমি একটু আজকে ডিসকাস করি যেটা আমাকে খুব পীড়া দিয়েছে। জাতিসংঘের একটি আংশিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে মানবাধিকার বিষয়। এখানে খুব দুঃখজনক হচ্ছে, ওখানে বাংলাদেশের ইউএন প্রতিনিধি, ওনার স্টেটমেন্ট কোট করা হয়েছে বিভিন্ন পত্রিকায়। ওখানে বলা হয়েছে বাংলাদেশ সরকার অপর্যাপ্ত তথ্য প্রদানের কারণে অসম্পূর্ণ রিপোর্ট দিতে হয়েছে। এইটা আমি মনে করি এই সরকারের যদি কোনো কিছুতে হতাশ হয়ে থাকি, এই একটা বিষয় আমি খুব হতাশ হয়েছি। কেন? এই যে এতগুলো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো, আমাদের সরকারের দায়িত্ব, এখানে সরকারের তো এককভাবে দায়ী না। হতে পারে আমাদের কোনো ইনসিডেন্ট হয়েছে, হতে পারে আমরাও কোনো জায়গায় দোষে ছিলাম, হতে পারে রাজনৈতিক দলগুলো দ্বারাও কিছু মানবাধিকার লঙ্ঘিত হয়েছে 5ই আগস্টের পরে, কিন্তু এই তথ্য দিবে না কেন? এখন কোথায় বাধা? মানে তথ্যটা কে দিল না? এমন তো না বিএনপির কাছে এসছে, বিএনপি দেয় না, এমন তো হয়নি জিনিসটা। তাহলে আমার মনে হয় এই ব্যাপারে শহীদ পরিবাররা কি চায় এটা পরে, এটা হলো আপেক্ষিক বিষয়। যেখানে শহীদ পরিবাররা এখনো চিকিৎসা পায়নি বলছে আহতরা, সেখানে শহীদ পরিবাররা আমার মনে হয় না খুব একটা রিফর্ম নিয়ে ব্যস্ত। তারা তাদের নিজের চিকিৎসাটা যদি করতে পারে, যারা আহত হয়েছে, এটা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা গেলে একটা, তাহলে ফার্স্ট এটা। সেকেন্ড আরেকটা বলি, আমরা বলছি আমরা বিচারটা চাই, আমরা বিচার করতে হবে, আমরা উই আর প্লেইং উইথ পিপলস ইমোশন, যে আমরা দোষী লোকের বিচার চাই। অফকোর্স উই ওয়ান্ট, বাট আপনি এখন পর্যন্ত কোনো মামলার কোনো অগ্রগতি সম্পর্কে কোনো ব্রিফিং হয়েছে? আমি দেখিনি। এটা খুব সেন্সিটিভ বিষয় তো, যে এবং ওই যেটা আরেকটা ধরন কি, হ্যাঁ, মানে একজনের বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা, আবার এক হত্যা মামলায় 300-400 আসামি, তা থেকে প্রমাণ করা যাবে। এক্স্যাক্টলি। এখন আরো আসি, এরপরে হলো ঘুম কমিশনের একটা রিপোর্ট, আংশিক রিপোর্ট মনে বেরিয়েছে 1500 জনের ব্যাপারে, 800 সামথিং ওনারা তদন্ত করছে। এখানে যেই লোমহর্ষক ঘটনা মানে আমি পড়েছি, মুখ সেলাই করে দেওয়া হয়েছে, কিছু সময় অ্যানেস্থেসিয়া দিয়ে, কিছু সময় অ্যানেস্থেসিয়া না দিয়ে। এই ছাড়াও তো বিভিন্ন নির্যাতনের, মানে এগুলো আসলে সিনেমাতে হয়তো মানে দেখাতো, বাট বাস্তবে হয়েছে, দেখেছি। ওখানে খুব স্পর্শকাতর কিছু বিষয় ব্যাপারে ডিসকাস করা হয়েছে। যদি ওই রিপোর্টে অত ডিটেলসে আসে, তাহলে ওই বিষয়গুলোর ওপর এখনো রাষ্ট্রবাদী হয়ে মামলা করেনি কেন? ভাই এখন এমন একটা যুগে আছি, এখানে রিটরিক্স করে লাভ হবে না। এখানে কিন্তু এখন কি বলে এটাকে, জেনজি না, মানে এই জেনারেশনটা, তো ওনারা তো খুব আপফ্রন্ট। আমরা তো মনে হয় এর আগের জেনারেশনে পড়ে গেছি। তো ওনারা তো খুব আপফ্রন্ট, ওনারা তো সব কিছুরই বিচার চান, ওনারা তো খুবই স্পষ্টবাদী। তো এই তিনটা বিষয় আমি আশা করি ওনাদের বক্তব্যটা আমরা শুনতে চাই। নির্বাচন, রিফর্ম ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আপনার একটা জিনিস বুঝতে হবে, যে আজকে যে জিনিসটা বাংলাদেশের এই প্রেক্ষাপটে প্রযোজ্য, এইটা আগামী 5 বছর পরে নাও হতে পারে।
সো ইটস এ ডাইনামিক থিং, ইটস নট এ স্টেডি যে আপনার এখানে সম্পাদকটা লালে ভালো লাগছে, এটা লালই থাকতে হবে, এটা হলুদও হতে পারে একটা সময় গিয়ে। আমি বলছি যে সাম থিংস আর ভেরি ডাইনামিক। তো আপনি রিফর্ম করে ওই একই সাউন্ড, কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা খুব একটা হয়েছে বলে আমি মনে করি না। এখনো আমি মনে করি ক্ষমতা যার হাতে আছে সে দেশ পরিচালনা দায়িত্ব পেয়েছে এটা মনে করছে না, সে মনে করছে দেশের ক্ষমতা পেয়েছে, দেশ চালানোর ক্ষমতা পেয়েছে। টু ডিফারেন্ট থিংস। ওয়ান ইজ প্রোভাইডিং সার্ভিস, একটা হলো আপনি সেবা দিচ্ছেন, দেশ পরিচালনা করছেন, আরেকটা হচ্ছে আপনার ক্ষমতা আপনার হাতে আছে দেশ কন্ট্রোল করার। সেকেন্ডটা ভালো জিনিস না। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, 2 মিনিটে একটু জিজ্ঞেস করবো মীর হেলাল উদ্দিন, যেই কথাটি আপনি বললেন যে অস্থিতিশীলতা, যেটা অন্তর্বর্তীকালীন সরকার পারছে না, বিনিয়োগ আসছে না, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা যাচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতিও ঠিক করা যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার পারবে না, রাজনৈতিক সরকার পারবে। কিভাবে বা কেন অন্তর্বর্তীকালীন সরকার পারছে না, এবং আপনারাই বা কেন পারবেন রাজনৈতিক সরকাররা? কেন পারছেন আপনাকে একটা খুব ইজি এক্সাম্পল দিয়ে বুঝবেন। 1/11 সময় একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল বা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, যেটাই ছিল একটা সরকার ছিল। সরকার, আমার ভুল না হয়ে থাকলে 46টা আইন পাশ করেছিল, বিল পাশ করেছিল, বা নতুন তখন ওটাকে কি বলতো বিধিমালা দিয়েছিল, প্রথম অধ্যাদেশ দিয়েছিল। প্রথম অধিবেশনেই 43টি স্ক্র্যাপ করা হয়েছে, ফার্স্ট অধিবেশনে 3টা রাখা হয়েছে। তার মানে হচ্ছে পার্লামেন্ট যতদিন নাই, যেই কাজগুলো হচ্ছে, যতগুলো ভালো কাজ হচ্ছে বা খারাপ কাজ হচ্ছে, এগুলা কিন্তু নেক্সট পার্লামেন্টের এসে র্যাটিফাই করতে হবে। তাহলে এই সময়টা যতটুকু সংক্ষিপ্ত রাখা যায় দেশের জন্য এবং দেশের মানুষের জন্য ভালো। কারণ ইনভেস্টাররা কিন্তু লং টার্ম চিন্তা করে ইনভেস্টমেন্ট করবে। ফরেন ইনভেস্টার, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি বিডাতে খোঁজ নিয়ে দেখতে পারেন, এখন পর্যন্ত কোনো ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসেনি। সব পেপারস রেডি, ইনভেস্টমেন্ট আনে না, রেডি। যেদিন ওরা মনে করবে একটা স্টেবল গভর্নমেন্ট আসছে, যে গভর্নমেন্টের কোনো কিছু পরবর্তী র্যাটিফাইড হবে না, তখন তারা আস্তে আস্তে বিনিয়োগটা আনবে। আমি এই জন্যই বলছি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক সরকার দরকার, স্টেবল দরকার, যেটা আমাদের স্থায়ী শাসন ব্যবস্থা। অস্থায়ী শাসন ব্যবস্থার সাথে কমফোর্টেবলি কেউ কাজ করবে বলে আমার মনে হয়। ঠিক একই কথা কিন্তু বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বলছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন যে বাংলাদেশের সব সংকটের কারণ হলো নির্বাচন, নির্বাচন দিলে সমাধান আসবে। একই কথা মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও বললেন। সোহরাব হাসান, একদম শেষ সময়ে চলে এসেছি, আপনি কি মনে করেন একটু 2 মিনিটে বলবেন? নির্বাচন তো হতেই হবে, দ্রুত নির্বাচন, দ্রুত। এখন দ্রুত এবং প্রলম্বিত, এটি কোনটি? এটার মধ্যে একটা যদি আমরা একমত হই যে হ্যাঁ 2025 থেকে 2026-এর অর্ধে, মানে 26-এর মাঝামাঝির মধ্যে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো যে খুব বিরোধিতা করেছে তা নয়, একটাই হচ্ছে নির্বাচনে তার একটা রোডম্যাপ চাচ্ছে, কি নির্বাচন হবে। এটাও প্রশ্ন এসেছে যে সরকার কি জাতীয় নির্বাচন প্রথম করবে না স্থানীয় সরকার নির্বাচন করবে। স্থানীয় সরকার নির্বাচন করলে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রশ্ন এসেছে, তাহলে সরকারের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। আমার মনে হচ্ছে যে আলোচনা করে এই যে সংশয় সন্দেহ এটি দূর করা যায়। কিন্তু আমি বলবো যে সরকারের এই মুহূর্তে যেটি প্রধান কাজ সেটি হচ্ছে জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং বাজার নিয়ন্ত্রণ। এটি না করতে পারলে কোনো সংস্কারই কাজে আসবে না এবং মানুষ আস্থা রাখতে পারবে না। এখনই অনেকেই বলা শুরু করছে কি লাভ। মানুষের আস্থা যোগান পাওয়ার মতো কোনো কার্যক্রম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে প্রতিফলিত হচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে? না, অনেকগুলো তো হচ্ছে, মানে সরকার কিছুই করেনি তা নয়। সরকার অনেক ক্ষেত্রেই, যেমন সংবাদ মাধ্যম মুখ্য এখন লিখতে পারছে, বলতে পারছে, যদিও তারপরেও অনেক বাধা আছে, কিন্তু আগের চেয়ে ভালো অবস্থায় আছে। আপনার মানুষ এখন এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কেউ সাবেক স্বৈর শাসকের কি বলে, আবার যদি এটাও করা হয় যে গণতন্ত্রের নামে যাকে তাকে সাবেক স্বৈর শাসকের দোষর হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে কি বলে অন্যায় মামলা দেওয়া হয় বা তাকে অন্যায়ভাবে তাকে নাজেহাল করা হয়, হয়রানি করা হয়, সেটাও কাম্য নয়। এক ধরনের আমি মনে করি যে মুক্ত পরিবেশটা খুবই জরুরি এবং খোলামেলা আলোচনা হওয়া জরুরি। তাহলে এই যে সংশয়গুলো আছে এটি কাটানো সম্ভব হবে। মানে আমরা আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।